সিএনজিতে বসে গান শুনছিলাম। আজকের আবহাওয়াটা ভীষণ সুন্দর। বাইরে হালকা হালকা টুপটাপ গুড়ি গুড়ি বৃষ্টি আর ভয়ঙ্কর রকমের বাতাস। আমার কেন যেন এরকম বাতাসই ভালো লাগে। চুলগুলো বারবার সামনে আসছে, আমাকে বিরক্ত করছে। ভালোই লাগছে আমার। হঠাৎ আমার সামনের দিকে চোখ গেল। সামনের দিকে তাকাতেই হঠাৎ চোখ ছানা ভরা। আমার কলিজা শুকিয়ে আসলো। সিএনজি চালকের চুলগুলো হঠাৎ বড় হচ্ছে, আবার ছোট হচ্ছে। আমি হঠাৎ তাকিয়ে থেকে বললাম, ভাই এটা কি হচ্ছে? লোকটা বলল, কি হচ্ছে? আমাকে নামিয়ে দেন, আমি যাব না। কিন্তু এরপর আবার দেখলাম লোকটা চুলগুলো কেঁচোর মতো হয়ে যাচ্ছে। কোথায় গান কোথায় কি, আল্লাহর নাম নিতে লাগলাম। আর আমি যে রাস্তায় যাচ্ছি সেটা সেনাবাহিনীদের পাহাড়ি রাস্তা। এটা একটু নির্জন জায়গা, গাড়ি হাহামরি অনেক বেশি না। আর মাঝপথে নেমে গেলে গাড়ি পাওয়া যায় না। এ রাস্তা সেনাবাহিনীরা সিএনজি ছাড়া আর ছোট্ট টেম্পো গাড়ির মতো আর কিচ্ছু চলতে দেয় না। আর রাত 8টার পর রাস্তাটা বন্ধ করে দেয়। তাই মাগরিব হতে এই রাস্তা আরো নির্জন হয়ে যায়। আমি লোকটাকে বারবার বলছি আমাকে নামিয়ে দিন, কিন্তু উনি গাড়ি থামাচ্ছে না এবং কিছু বলছেও না। কেঁচোগুলো কেমন যেন বড় হয়ে যাচ্ছিল। ওনার মাথার চুলগুলো সব কেঁচো টাইপের হয়ে গেল। আমি কি করব বুঝতে পারছিলাম না। এরপর সামনের লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখি ওনার চোখ একটা উপর হয়ে ভাসছে এবং রক্তাক্ত। অনেকটা চোখ নাই। উনি হাসছেন, খুবই ভয়ানক টাইপের হাসি। এবার বাধ্য হয়ে নিজের ব্যাগ নিয়ে লাফ দিলাম চলন্ত সিএনজি থেকে এবং পিছনে আমার কিছু কাপড় ছিল। সিএনজির সিটের পিছনে রেখেছিলাম এবং কিছু ফল ছিল, সেগুলো গাড়িতেই রেখে দেই এবং এগুলো ছাড়া লাফ দিয়ে দেই। খুব ব্যথা পেয়েছি। একটু উঠে বসতেই দেখলাম সিএনজিটি চলে যাচ্ছে। লোকটা সিএনজির বাহিরে মুখটা বের করে হাসছে। আমি দোয়া দরুদ পড়তেছি। কতক্ষণ বসে থাকার পর একটা সিএনজি আসে যাত্রীবাহী। তখন আমি সিগন্যাল দিই থামার জন্য, কিন্তু সিট না থাকায় আর থামে না। একটু পর একটা সিএনজি আসে এবং থামে। দুইজন যাত্রী ছিল, লোকাল সিএনজি। আমি কান্না করে তাদের সব বলি। তারা বলে শান্ত হন। এরপর সিএনজিতে উঠিয়ে এবং আমি আমার গন্তব্যে যাই না, বাসায় চলে আসি। সিএনজিওয়ালা লোকটা নতুন সিএনজি চালক হওয়াতে কিছু বলতে পারে না আমাকে এ বিষয়ে, শুধু বলে বাসায় গিয়ে গোসল করে নিন। আমি বাসায় এসে গোসল করি এবং আমার মাকে বিষয়টা বলি। আমার মা গরম পানি করে দেয় আমাকে এবং আমি গোসল করে ঘুমিয়ে যাই। সহজে ঘুম আসতেছিল না। ঘটনাটা বারবার সামনে আসতেছিল এবং বারবার মাথায় আসতেছিল একটা ভিডিও কেন করি নাই। সাথে তো আমার ফোন ছিল। অনেক রকম বুদ্ধি আসতেছিল, কেন জোরে আয়াতুল কুরসি চালিয়ে দিলাম না। আসলে চোর পালাইলেই বুদ্ধি পারে। এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে যাই। ঘুমের মধ্যে মনে হলো কিছু একটা আমার গায়ে পড়লো। আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখলাম সেই ফল আর জামার ছোট্ট ব্যাগটা আমার গায়ের সাথে লেগে খাটের নিচে পড়লো। আমি আম্মা বলে ডাক দিলাম। আম্মা তাড়াতাড়ি আসলো। এসে মাও ব্যাগটা দেখে অবাক হয়ে যায়। তখন মা দোয়া দরুদ পড়ে এবং মা বলে, 10 মিনিট আগে তোর রুম থেকে লাইট জ্বালিয়ে দিয়ে গেলাম। মাগরিবের আজান হচ্ছিল, তাই তোর রুমে লাইট জ্বালিয়ে দিয়ে যাই, কিন্তু তোকে ডাকি নাই। মা আমার নানুকে কল দিল এবং আমার নানুও বলল এগুলো কাউকে দিয়ে দিতে, বাসায় না রাখতে। মাগরিব পার হলো। তখন মা ভিক্ষুক কোথায় পাবে? বাসা থেকে একটু দূরে একটা গরিব পরিবারকে মা এগুলো দিয়ে আসার জন্য ছোট ভাইয়াকে পাঠালো। তখন একা থাকতেও ভয় পাচ্ছি আমি। এশারের পরে মা বাবাকে বলে মসজিদের ইমামকে আনলো এবং ঘরে আজান দেওয়ালো। আমাকে ঝাড়ফুঁক করে দিল। সেই রাতে আর একা থাকিনি, আমি মায়ের সাথে ছিলাম। গভীর রাতে আবার মনে হলো গায়ে কিছু একটা পড়লো। যথারীতি ঘুম ভেঙে যায় এবং মোবাইলের আলোতে উঠে দেখি সেই ফলগুলো ছড়িয়ে ছিটিয়ে আসে এবং জামা কাপড়গুলো। আমি চিৎকার দিয়ে উঠি। পাশে মা উঠে যায়। বাবা এসে রুমের লাইট জ্বালিয়ে দেয়। তখন বাসার সবাই জেগে যায় এবং অবাক হয়ে যায়। আমরা সবাই দোয়া দরুদ পড়তেছি। বাবা আবার আজান দিল। সে রাতে আর কিছু হয়নি। সবাই এক রুমে ঘুমালাম, মা আর আমি খাটের নিচে।
বাবা আর ছোট খাটের উপরে। সকাল হতেই আমার ভাই ওই মহিলার বাসায় যায়, গিয়ে দেখে উনি নাই। রাতের বেলা নাকি ওনার কোনো আত্মীয় মারা গেছেন, সেখানে গেছেন। বাবা আবার হুজুর আনেন। হুজুরটা সেই ব্যাগ আর ফলগুলোতে দোয়া দরুদ পরে ফু দেন এবং বলেন এগুলো মাটিতে পুঁতে ফেলতে। আমার বাবা খালের পাশে গিয়ে পুঁতে ফেলেন। ফল আর জামাগুলো আলাদা আলাদা। আর হুজুর বলেন মাগরিবের পরে আসবেন ঘর বন্ধ করতে। আমার মা আমার নানুকে ফোন দিয়ে আসতে বলে এবং দুপুরের দিকে আমার নানু আসেন। নানু আসার পর নানুর সাথে বসে আমরা কথা বলছি। বাবা নামাজ পড়তে গেছেন, ভাই ভাত খাচ্ছে। ঠিক তখনই ফল আর জামাগুলো আমার দিকে ছুঁড়ে ছুঁড়ে মারে। ফলগুলো ছুঁড়ে মারতেছে, একটা একটা ব্যথা পাচ্ছি। ঘরের চারপাশ থেকে মারতেছে। আম্মা নানু আমি দোয়া পড়তেছি এবং চিৎকার করে উঠছি। ভাই সাথে সাথে আজান দেয়। ভয়ে রীতিমতো অবস্থা নাজেহাল। আব্বার সাথে নামাজ পড়ে আমরা কান্না করতেছি। আব্বা ফল আর জামাগুলো দেখে হতবাক। কারণ হচ্ছে যে আব্বা নিজ হাতে পুঁতে দিয়ে আসছে খালের পাড়ে। সাথে মসজিদের ইমাম আনে, আব্বা ওনাকে দেখায়। উনি ফলগুলো জামাগুলো নিয়ে যায় এবং বলে আমাকে কোথাও পাঠিয়ে দিতে। আমি নানুর সাথে নানু বাড়ি চলে আসি। নানুর বাড়িতে আসার পর তেমন কোনো সমস্যা হয় না। রাতের বেলায় নানু আর কাজিনদের সাথে শুয়েছি। মাঝরাতে দেখি আমার গায়ের সামান্য উপরে ওই লোকটা হাসতেছে। আমি চিৎকার দিয়ে উঠি। আমার নানু কাজিন উঠে যায়। আমি তাদের ঘটনাটা বলি। আমার নানু বলে তুই মাঝখানে ছিলি, কেমনে আসবে? ভাবছোস তাই স্বপ্ন দেখছো? কোন খারাপ বলা আইলো আমার নাতিনের উপর, আল্লাহ ভালো জানে। আমার নানু বাথরুমে যায়। এরপর বাথরুমে যাওয়ার পর আমার নানুর চিৎকারের আওয়াজ আসে এবং আমরা সেদিকে যাই। গিয়ে দেখি আমার নানুর বাথরুমে পড়ে আছে, কপালে রক্ত। নানুকে বাথরুম থেকে রুমে আনা হয় এবং নিচে বিছানা পেতে শুয়ে দেওয়া হয়, কারণ নানু নোংরা ছিল, গোসলের দরকার ছিল, এজন্য বিছানায় শোয়ানো হয়নি। পরে নানুর একটু হুঁশ আসলে আমার নানু বলে কে যেন ধাক্কা দিছে, কইতে পারি না। পরে নানু একটু হালকা গোসল করে নোংরা পরিষ্কার হয়ে ঘুমিয়ে যায়। সকালে উঠে নানু বলে উনি যে স্বপ্ন দেখছেন আর স্বপ্নে একটা মুখ ঢাকা। লোক বলল ওনাকে এগুলো নাকি গালি দেওয়ার শাস্তি। সকালে বাসায় ফোন দিলে তারা জানায় যে বাসায় কোনো সমস্যা হয়নি। ফলগুলো আর জামা হুজুরটা সাথে নিয়ে গেছে। সকালে নাস্তা খেয়ে মামিদের সাথে তরকারি কাটতে কাটতে ঘটনাটা শেয়ার করছি। এমন সময় ফলগুলো আর জামাটা আমার দিকে ছুঁড়ে মারে। আমি এবার কান্না করে দিলাম। মামিরা চিৎকার দিয়ে উঠে আর দোয়া দরুদ পড়ে। এরপর ছাদে লাফালাফির অনেক শব্দ শোনা যাচ্ছিল। আমার ছোট মামা তাড়াতাড়ি হুজুর আনে এবং হুজুর সব শুনে বলে যে এটা একটি খারাপ জিন, কেন যে অহেতুক তোমার পিছনে পড়ছে বুঝতেছি না। তখন হুজুর জোরে জোরে বলতেছে আমি জানি তুমি আসো এখন এখানে, কেন মেয়েটার পিছনে পড়েছো, চলে যাও, উত্তর দাও। এরপর হুজুর ফলগুলো আর জামা পুড়ে ফেলার জন্য আগুন ধরালো। বিশ্বাস করবেন কিনা জানি না, মনে হচ্ছে কে যেন বাতাস দিয়ে আগুন নিভিয়ে দিচ্ছে, কিন্তু উত্তর আসে না। হুজুর মামাকে সাথে নিয়ে চলে গেল এবং আমার জন্য তাবিজ পানি পোড়া পাঠালো। মামিরা আম্মুকে ফোন করে বিষয়টা বলে। আম্মু হুজুরকে ফোন দেয়, কারণ হুজুর এগুলো নিয়ে গিয়েছে, তাহলে আবার এখানে কেমনে আসলো। পরে শোনা যায় রাতে হুজুর খুব অসুস্থ হয়ে যায় এবং সকালে উঠে এগুলো আর উনি খুঁজে পায় না। মামিরা কানা ঘোষা করে বলছিল ঘরে আমাদের বাচ্চা কাচ্চা আছে, কেমনে কি ওরে কিভাবে রাখবো। আসলে মামিরাও ভয় পাচ্ছিল বিষয়টা নিয়ে। আমি মাগরিবের পর নানুর বাসা থেকে চলে আসি। আসার সময় ইচ্ছে করে সিএনজির পিছনে ফল আর জামা রেখে আসি। গত রাতে ঘুমাইনি এবং সারাদিন এসব নিয়ে অনেক টেনশনে ছিলাম। বাসায় এসে ঘুমিয়ে যাই। রাতে ঘুমটা খুব ভালো হয় এবং স্বপ্ন দেখি আমাকে কেউ একজন বলছে ফলগুলো তুমি খেয়ে ফেলো এবং জামাটা তুমি পরে থাকো। সকালে উঠে আম্মাকে বলি। রাতে সবাই একসাথে ছিলাম। সকালে উঠে দেখি আমার পড়ার টেবিলে জামা আর ফল। এবার রাগে দুঃখে সব ছিঁড়ে ফেলেছি। ফলগুলো ছুরি দিয়ে টুকরো টুকরো করছি, করে বাথরুমে গেছি ফ্রেশ হওয়ার জন্য। এসে দেখি সব আবার ঠিকঠাক। আমি বুঝতে পারছি না এটা শেষ কোথায়। ফলগুলো কি করব আমি, কেন ফলগুলো আমার পিছু ছাড়ছে না। ফলগুলো ঘরের এক কোণে রেখে আমি ফোন দিলাম রফিককে। রফিকের সাথে আমার দীর্ঘ 3 বছর প্রাণের সম্পর্ক।
আল্লাহ চাইলে বিয়ে করব, সে প্রবাসে থাকে। রফিককে এতদিন বিষয়টা একটুও বলিনি, আর সব শেয়ার করব। ফর্মাল কথাবার্তা শেষ করে যখন এই ঘটনা বলতে যাব তখন আমার কান থেকে আমার ছোট্ট ভাই আমার ফোনটি নিয়ে আছাড় মারে। আমি ভাইয়াকে বললাম, তুই এই কাহিনী কেন করছিস? তখন চিৎকার করে আমার ছোট ভাই বলে, তোকে বলি তুই মনোযোগ দিয়ে শোন, তোমাকে আমার ভালো লাগছে, তোকে ভালোবাসি, তোকে বিয়ে করব, তুই কারোর সাথে যোগাযোগ রাখবি না, খবরদার। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার ভাই কি বলে এগুলো? ওর কথাগুলো আমার আব্বু আম্মু শুনতে পায়। ওর কণ্ঠটা খুব বাজে আর কেমন যেন, ওর চোখগুলো খুব লাল হয়ে গেছে। আমি বলি, এগুলো বলস? নাউজুবিল্লাহ, আমি তোর বোন। তখন ছোট ভাই আমার চুল ধরে বলে, এসব বলবি না, আমি তো ওর শরীর ব্যবহার করছি। এটা বলে সেন্সলেস হয়ে যায় ও। আমার ভাইয়ের শরীরে এত শক্তি কোথা থেকে আসলো একমাত্র আল্লাহ জানেন, কারণ আমার ভাই একটু হেলদি, কিন্তু ওর শরীরে এত জোর নাই। মারামারি করার সময়ও মায়ের খেয়ে কান্না করে আম্মুর কাছে যায়। আব্বু আম্মু কান্নাকাটি শুরু করে দিল, বলতে লাগলো আমার সংসারে কিসের নজর পড়ল। পরে আব্বু মসজিদের ইমাম ডাকতে যায়, কিন্তু তিনি আসে না। তিনি বলেন, আমি পারবো না এটা করতে, আপনি বরং অন্য কোথাও দেখেন, আমার দ্বারা পসিবল না। বাবা অনেক অনুরোধ করেও ওনাকে আনতে পারলেন না। মামাকে ফোন দিলেন, মামা আরেকটা হুজুর নিয়ে আসলেন। আমার ভাইয়ের হুঁশ এলে সে একদম স্বাভাবিক, যেন কিছু হয়নি। সে বলে, আমার কি কিছু হয়েছিল? আমি এতক্ষণ কেন ঘুমিয়েছিলাম? তখন তাকে মা বলল, সকালে কিছু হয়েছে তোমার সাথে? সে বলল, শুধু সকালের দিকে হঠাৎ করে শরীরটা কেঁপে ওঠে, তারপর আর কিছু মনে নেই। মামা হুজুরটা আনার পর তিনি ঘর বন্ধ করে দিলেন, আর ফলগুলো তিনি মাটিতে পুঁতে ফেলতে বললেন, এবং সাথে সাথে এটাও বললেন, কেউ যদি ঘরের ভেতর একটা দরজা দিয়ে ঢুকে তাহলে যেন দরজা দিয়ে বের না হয়, তাহলে ঘরের বন্ধ ছুটে যাবে। ঘর বন্ধ করার পর থেকে কোনো সমস্যা হয় না। রাত 12টা পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি। রাত 12টার পর ঘরের দরজা কে যেন নক করছে। আমরা ঘর থেকে কে কে বলি, কিন্তু দরজা খুলি না। দরজার ফুটো দিয়ে দেখলাম কেউ নাই। এরকম অনেকবার করতেছিল। তখন আমার মা দরজার ফুটো দিয়ে এক চোখ দিয়ে তাকিয়ে রেখেছে। এমন সময় দরজা নক করলো, আর মা চিৎকার দিয়ে উঠল। মায়ের ভাষ্যমতে খুব ভয়ানক চেহারা, চোখগুলো বাহিরে, আর সারা মুখ থেকে রক্ত পড়তেছে, আর মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে দরজা নক করছে। আমার মা ভয়ে কেমন যেন হয়ে গেল। পরে দরজা নক হওয়ার সাথে সাথে বাবা দরজা খুললো, দেখলো কেউ নাই, এবং রাস্তা পর্যন্ত দেখে এলো, দেখলো একদম কেউ নাই। এরপর ফজরের আজানের আগ পর্যন্ত এরকম দরজা নক হলো। ফজরের পর আর হয় নাই। ভয়ে কেউ ঘুমায়নি। সবাই মিলে বড় চাচার বাড়ি চলে গেলাম। সেখানে গিয়ে সব খুলে বললাম। চাচা চাচি বললেন, কিছু হবে না, আল্লাহ ভরসা। চাচার ঘরে যাওয়ার পর ফলগুলো অদৃশ্যভাবে আমাদের গায়ে ছুঁড়ে মারছে। চাচি চাচা দোয়া দরুদ পড়তে লাগলো, এবং ঘরে যেন টর্নেডো চলছে। সারা ঘরের জিনিস পত্র ছোড়াছুড়ি করছে। হঠাৎ আমার কাজিন বলছে, ঘর বন্ধ করেছিস তাই না? ঘর বন্ধ করেছিস, তোদের ছাড়বো না, তোকে ভালোবাসি, তোকে ছাড়া বাঁচবো না, তোদের সবাইকে হত্যা করব। এটা বলে আমার চাচাতো ভাই হুঁশ হারিয়ে ফেলে। আমার চাচি কান্নাকাটি করে অস্থির, পারে না আমাদের এখনই ঘর থেকে বের করে দিতে। আমরা চলে আসি ওখান থেকে। তারা আমাদের জন্য কোনো রিস্ক নিতে চায় না। আমার মামা তখন মসজিদের হুজুরের ঘরে নিয়ে গেলেন। উনি মামার বন্ধু, কয়েকদিন থাকতে বললেন আমাদের। ওনার ওয়াইফ যথেষ্ট ভালো মানুষ, আমাদের অনেক আপ্যায়ন করেছেন। ওখানে 6 দিন থাকাকালীন কোনো সমস্যা হয়নি, কিন্তু রাতের বেলা আমরা কেউ ঘুমাতে পারতাম না। আমি শুধু স্বপ্ন দেখতাম হুজুরের ওয়াইফকে সাথে নিয়ে একটু মার্কেট যাচ্ছি রিক্সা করে। তখন সকাল 11টা বাজে। যে রিক্সাতে উঠেছি উনি আমাদের টানতেই পারছেন না, অথচ আমরা তেমন মোটাও না। পরে উনি ভাড়া না নিয়ে রিক্সা থেকে আমাদের নামিয়ে দেয়। পরে আমরা আরেকটা রিক্সায় উঠি, তাও সেম। উনি আমাদের নিয়ে রিক্সা টানতেই পারছেন না। পরে আমরা নেমে যাই এবং বাসে উঠি। আমরা বাসে ওঠার পর বাসের নাকি কি সমস্যা হয়, এবং বাস আর চালু হচ্ছে না। পরে সব যাত্রী নেমে যায়, সাথে আমরাও নেমে যাই। আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি, তখন দেখছি আবার বাসটা চলছে। এবার আর উঠি নাই। বাসের হেল্পার আমাদের ডেকেছে, কিন্তু আমরা উঠি নাই। পরে সিএনজি একটা ঠিক করি। ওনার সাথে সাথে সিএনজি আর
চালু হচ্ছে না। হুজুরের ওয়াইফ অনেক ভয় পেয়ে যায় এবং সেদিন আর কোথাও আমরা যাইনি, বাসায় চলে এসেছি। হুজুরের সাথে বিষয়টা আলাপ করি এবং উনি বলেন এটা ভীষণ খারাপ জিন। আল্লাহ ভালো জানেন এটা কিভাবে পিছনে পড়লো। আমার বাবার বসে বসে কয়দিন থাকবে অন্যের বাসায়। আমার বাবার দোকান ছিল, তিনি দোকানে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেন, সেটা অনাকাঙ্ক্ষিতভাবে। বাবাকে মেডিকেল নিয়ে যাওয়া হয়। আমার পুরো পরিবার এবার যেন অনেক ভেঙে পড়েন, কারণ এগুলো কি হচ্ছে আমাদের সাথে। বাবা যখন একটু সুস্থ হলো তখন বাবা বললেন, আমি অ্যাক্সিডেন্ট করার আগে প্রায় সময় আমাকে কেউ একজন বলতো তোকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবো। আমি কাউকে বলি নাই, কারণ স্বপ্ন কাউকে বলতে নাই। আমরা অনেক হুজুর, কবিরাজ, ওঝা দেখাই, কিন্তু কেউই এর কোনো সুরাহা দিতে পারছে না। বাবা একটু সুস্থ হলে আমরা নিজেদের বাড়ি চলে আসি, কারণ কার ঘরে কয়দিন থাকবো। একদিন রাতে স্বপ্ন দেখি আমি অচেনা একটা জায়গায় শুধু দৌড়াচ্ছি, কোনো জনমানব নেই। তখন মুখ ঢাকা একটা লোক আমায় বলছে, এত লুকিয়ে লাভ নেই, আমি তোমার পিছু ছাড়ছি না, তুমি যেখানে আমি সেখানে। আমি ওনাকে বললাম, কি চাইছেন আপনি, দয়া করে আমার পিছু ছাড়েন। উনি বলল, আমি তোমাতে বাধা, তোমায় ছাড়বো না। সকালে উঠে ভয় পেয়েও পাইনি, কারণ এরকম খারাপ স্বপ্ন প্রতিদিনই দেখি। দিন দিন আমার পরিবারের সবাই অসুস্থ হয়ে কেমন হয়ে গেছে, আর আমি শুকিয়ে কাঠ হয়ে গেছি। আর ওই ফলগুলো এখনো তেমনি আছে, প্রথম দিন যেমন ছিল। আজ প্রায় 4 মাস পার হয়ে গেছে, একটুও পচে নাই। আমার ভাই নানুর বাড়িতে থাকে, আমার মা তাকে খুব ভালোবাসে, এ কারণে দূরে সরিয়ে দিয়েছে যেন তার কোনো সমস্যা না হয়। আমার খুব চুল পড়তে শুরু করেছে, আর আমার মারও প্রায় টাক হয়ে গেছে। এ অসহ্য জীবন আর যেন সহ্য হচ্ছে না। কোথাও গেলেও শান্তি নাই, কেউ আমাদের তেমন রাখতেও চায় না এ সমস্যার কারণে। এক সময় আমার মামারা বলেন বাড়ি যেন বিক্রি করে দিই, সেটা চাচারাও বলেন, কিন্তু এটা আসলে পসিবল হচ্ছিল না, কারণ থাকবো কোথায়, আর বাড়ি বিক্রি করা কি সমাধান হবে এর পথ? এই জিনজিন করে অনেক টাকা উড়িয়ে ফেলেছি, কিন্তু কোনো লাভই হচ্ছে না। একটা পর্যায়ে মামারা জোর করে বাড়িটা বিক্রি করে ফেলতে বলেন, আমার বাবাও সেটা করেন। আমাদের বাড়িটা কেউ নিতেও চাইছিল না, নামমাত্র দামে বাড়িটা সেল করি আমাদের পাশের প্রতিবেশীর কাছে, একদম পানির দামে ছেড়ে দিই 1 সপ্তাহের মধ্যে। তখন আমরা বড় চাচার ভাড়া ঘরে উঠি। এর মধ্যে আমার ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক শেষ, অকারণেই ঝামেলা হয়ে আমাদের সম্পর্ক শেষ হয়ে যায়। আমরা যেদিন বাড়ি বিক্রি করি সেদিন আমাদের মনে হয়েছে আমাদের শরীর থেকে 100 মনের পাথর নেমেছে। ওই দিনের পর থেকে আর কোনো সমস্যা হয়নি এবং আমরা আস্তে আস্তে সুস্থ হয়ে যাই। তখন মনে করেছি আমরা হয়তো বাড়ির ভেতরে কোনো দোষ আছে, কিন্তু আমার বাবারা ছোটবেলা থেকে সে বাড়িতে কাটিয়েছেন এবং সব চাচারা যখন আলাদা হয়ে যায়, অন্য জায়গায় বাড়ি করে, তখন আমার বাবা কিছু অংশ পাশের প্রতিবেশীর কাছে সেল করে এবং উনি পরে চেয়েছিলেন যেন পুরোটা বাড়ি ওনার কাছে সেল করি, কিন্তু বাবা করেননি। পরে নামমাত্র দামে সেল করে দেয়। এই সমস্যার কারণে বাড়ি ছাড়ার পর আমাদের কারোর সাথে কোনো সমস্যা হয়নি এবং এর প্রায় 2 মাস পর আমার বিয়ে হয়ে যায়, কারণ আমার সাথে জিন আছে এরকম গুজব ছড়িয়ে পড়ে। এ কারণে আমার মামা আর চাচারা মিলে এক প্রবাসীর সাথে আমাকে বিয়ে দিয়ে দেয় যেন সমস্যা আর না হয়। এবং আমি বিয়ের কিছুদিন পর আমি দেশের বাইরে চলে আসি। বাড়ি বিক্রির টাকা থেকে আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয়। পরে বিদেশে এসে এক হুজুর থেকে জানতে পারি আমাদের কালো জাদু করা হয়েছিল যেন বাড়িতে থাকতে না পারি। একটা খারাপ জিন আমাদের পিছনে লাগিয়ে দেয় কুফরি করে আমাদের প্রতিবেশী যেন বাড়িটা সেল করি ওনাদের কাছে। এবং আমার মাথার চুল, আমাদের ঘরের সবার কাপড় দিয়ে জাদুটা করা হয়েছিল। আমাদের ঘরের ভিতর জিন চালান দিয়েছে শুধু জায়গাটা নেওয়ার জন্য। পরে আমার মাকে আমি জানাই, তখন আমার মা বলেন আমাকে ওদের ঘরের একজন এটা বলছে। বাড়ি বিক্রি করে দেওয়ার পর আমাদের আর কিছু করার ছিল না। এখন আমরা সুখে আছি। বাবা আবার নতুন বাড়ি করেছে চাচাদের মামাদের সহায়তায়। আমার ভালোবাসার মানুষটাও বিয়ে করেছে। সবাই ভালো থাকুক, কিন্তু আমাদের সাথে আমাদের প্রতিবেশী সামান্য একটা জায়গার জন্য ভীষণ অন্যায় করেছে। দোয়া করবেন আমাদের জন্য। লিসেনার্স, এই ঘটনাটি লিখেছেন নুসরাত হক।
আমরা নুসরাত হককে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর ঘটনা আমাদের কাছে পাঠানোর জন্য। সো লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি লিখেছেন এমডি রাকিব। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। কারণবশত জায়গার নাম এবং পরিচিতি গোপন রাখা হলো। তখন সেই এলাকায় প্রচুর চুরি হতো। এটি ঢাকারই একটি জায়গা। তো সেখানে একটি সদ্য বিবাহিত স্বামী স্ত্রী নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছেন। তারা 6ষ্ঠ তলার একটি বিল্ডিংয়ের 5ম তলায় বাসা ভাড়া নিয়েছেন এবং 3য় তলায় বাড়িওয়ালারা ছিলেন। মেয়েটার স্বামী নতুন চাকরি নিয়েই বাসা ভাড়া নিয়েছেন এবং মেয়েটা বাসায় থাকে। ওর নাম রেনু। স্বামী মহিন রাত 10টা থেকে 11টাও বাজত বাসায় আসতে। তার মার্কেটিংয়ের চাকরি, বেশ রাত করেই ফেরা হতো তার। একদিন রেনু তার স্বামী মহিনকে বলল, তুমি সারাদিন অফিস করো, আমি সারাদিন বাসায় একা বসে থাকতে থাকতে অস্থির হয়ে পড়ি। এক কাজ করা যায় না, আমাকে মাস্টার্সে ভর্তি করিয়ে দাও, আমি পড়াশোনাটা আবার শুরু করি। মহিন উত্তরে বলল, বিয়ের আগেই যেহেতু বলেছি তোমাকে আমি পড়াবো, তার মানে অবশ্যই পড়াবো, কিন্তু মাত্র চাকরিটা পেলাম, কেমন হবে? তাছাড়া প্রভিশন সময় 6 মাস, এটা একটু পেরিয়ে যায়, চাকরিটা স্থায়ী হোক, তারপর আর কোনো সমস্যা হবে না, তুমি পড়াশোনা শুরু করো। খুবই সন্তোষজনক উত্তর পেয়ে রেনু খুশি হলো এবং মেনে নিল। সে পর্যন্ত রেনুকে অনেকগুলো বই, যার মাঝে রান্নার বই, গল্প, কবিতা সহ নানান বইয়ের একটা কালেকশন মহিন উপহার করেন। রেনু রান্না ভালো পারতো না, তাই রান্নার বই কিনে দেওয়া হয়। তখন ইউটিউবে এতটা প্রচলিত ছিল না। তো একদিন যা হলো, বই দেখে রান্না বসানো হলো আর মোবাইলের সময় দেখে রেনু গোসলে গেল। এসে সে দেখে মোবাইল নেই। সারা বাসা খুঁজে দেখেও সে পেল না। সেদিন কলে না পেয়ে মহিন বাসায় চলে এসে দেখে রেনু কান্না করতেছে। হঠাৎ মহিনকে দেখে আরও কেঁদে দেয়। পরে সব খুলে বলে এবং মহিন জিজ্ঞেস করে, তুমি শেষ ফোনটা কোথায় রেখেছো? রেনু বলে, রান্নাঘরে জানালার পাশে। তখন মহিন রান্নাঘর ভালো মতো খুঁজে না পেয়ে সে 3য় তলায় বাড়িওয়ালাদের বাসায় জানায় যে বেলা 2টা থেকে 2:30-এর ভেতর তার বউয়ের ফোনটি বাসা থেকে গায়েব হয়ে যায়। তখন বাড়িওয়ালা উত্তরে বলল, তাদেরও 4টা ফোন গায়েব, এসব চোরের কাজ, একটু সাবধানে থাকতে বলে। তারপর মহিন একটু ক্ষিপ্ত হয়ে বলল, এমন বাসায় থাকবো কিভাবে? সেদিন মহিন আর অফিস যায়নি। রাতে একসাথে খাবার খেয়ে শুয়ে পড়ে এবং মাঝরাতে মহিন পানি খেতে উঠল। তখন সে দেখে মেইন দরজার বাইরে লাইটের উপর দিয়ে একটা ছায়া হেঁটে গেল। তখন রাত 2টা থেকে 3টা হবে। মনে হলো নিচতলা থেকে কেউ সিঁড়ি বেয়ে উপরে উঠছে। মহিন দ্রুত চোর ভেবে দরজার দিকে তেড়ে গেল এবং লুকিং গ্লাসে দেখলো কেউ নেই। তারপর সে দরজা আর খুলল না, গিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন মহিন বলল, খুব সম্ভবত কাল রাতেও চোর আসছে, যেহেতু আমাদের উপরের তলায় কেউ থাকে না, তাহলে এত রাতে কে যাবে উপরে? যাই হোক, রেনু ভয় পাবে ভেবে মহিন কিছু বলল না। মহিন আপাতত রেনুকে মহিনের ব্যবহার করা পুরনো একটা বাটন ফোন ব্যবহার করতে দেয়। তো পরদিন মহিন চাকরিতে গেলে রেনু সারা বাসার কাজ শেষ করে দুপুরবেলায় খাওয়ার শেষে বই পড়তে বসে এবং পড়তে পড়তে ঘুমিয়ে যায়। ঠিক সন্ধ্যায় তার ঘুম ভাঙে এবং ফোন নিয়ে দেখে মহিন কয়েকবার তাকে কল করেছে। রেনু সাথে সাথে কল দেয় এবং বলে যে সে ঘুমিয়েছিল। এরপর মহিন বলে দরজা জানালা ভালো মতো লাগানো হয়েছে কিনা দেখতে এবং তার আসতে দেরি হবে। এখানে একটা ব্যাপার হচ্ছে, পুরো বাসার 6টা ফ্লোরে 3য় তলায় বাড়িওয়ালা, 4র্থ তলায় আরেক ভাড়াটিয়া এবং 5ম তলায় মহিনরা থাকতো, বাকিগুলোই ভাড়াটিয়া থাকে। সমস্যা হলো এই বাসার মানুষ কেউ কারোর সাথে তেমন মিশে না, সবাই সবার কর্মজীবন নিয়ে ব্যস্ত। তো সেদিন রাত 11টা, মহিন এখনো আসেনি। রেনু ওর জন্য রান্না করে অপেক্ষা করতেছে। হঠাৎ রেনু সিঁড়ি দিয়ে কারো আসার শব্দ পেতেই ভাবলো মহিন আসছে মনে হয়। এক দৌড় দিয়ে দরজা খুলতে যাবে, তার আগেই লুকিং গ্লাসে এক নজর দেখলো। দেখে মহিন না, কিন্তু একজন বয়োবৃদ্ধ মহিলা, হাতে লাঠি নিয়ে, সাদা শাড়ি পরিহিত। তিনি খুবই দ্রুত হেঁটে উপরে উঠছেন। এ দেখে রেনু খুবই ভয় পেলেন। এরপর রেনু দেখলো ওই বৃদ্ধ মহিলাটি রেনুর দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর সে 6ষ্ঠ তলার দিকে চলে গেল। মহিন বাসায় আসতেই রেনু ভয়ের ভঙ্গিতে বলতে লাগলো, তুমি না বললা 6ষ্ঠ তলায় কেউ থাকে না? কিন্তু 11টার দিকে এক
একজন নানুর বয়সী মহিলা অনেক দ্রুত সিঁড়ি দিয়ে 6ষ্ঠ তলায় চলে গেল। এটা শুনে মহিন বলে, হয়তো নতুন ভাড়াটিয়া আসছে। মহিন চায় না রেনু ভয় পাক, কিন্তু মহিন মনে মনে একটু চিন্তায় ছিল। পরদিন মহিন নিশ্চয়তার জন্য সকালবেলায় 6ষ্ঠ তলায় গিয়ে দেখে সেই বাসায় বিশাল তালা দেওয়া, এবং তালাটা দেখে মনে হয় বেশ পুরনো এবং সহজে খোলা হয়নি। এবার মহিন আবার বাড়িওয়ালার বাসায় গিয়ে সব খুলে বলে, এবং বাড়িওয়ালা বিরক্তের সাথে বলে, সারাদিন বাসায় কতজন আসা যাওয়া করে, তবে হয়তো কেউ। আসলে মহিন এতটা সিরিয়াস হতো না, শুধু রেনু একা একা ভয়ে থাকে এবং সেও সময় দিতে পারে না, তাই সে সব কিছু একটু বেশি চিন্তিত থাকে। পরে মহিন আর কথা না বাড়িয়ে বাসায় গিয়ে রেনুকে বলে কয়েকদিন মায়ের বাড়ি থেকে ঘুরে আসতে। রেনু মহিনের খাওয়ার কথা ভেবে প্রথমে না করলো, পরে মহিন তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করায় এবং রেনু 1 সপ্তাহের জন্য বাড়িতে চলে যায়। তারপর মহিন একা বাসায় থাকে। রেনু গেল 3 দিন হলো। 4র্থ দিন রাত। এবার সেই একই সিঁড়ি দিয়ে দ্রুত বেয়ে ওঠার শব্দ। এবার মহিন দ্রুত দরজার সামনে গিয়েই দরজা খুলে ফেলেন। দেখেন কিছু নেই। একটু পর মহিনকে 4 তলায় ভাড়াটিয়া ডাক দেয় এবং বলে, এত জোরে দরজা খুলছেন, কোনো সমস্যা হয়েছে? মহিন বলে, এ বাসায় কি কোনো চোর আসছে? উত্তরে ওই ভাড়াটিয়া বলল, মোটামুটি। এ বলে আর কথা না বাড়িয়ে ওই ভাড়াটিয়ার রুমে চলে গেল। এরপর মহিন রুমে গিয়ে দরজা বন্ধ করে রেনুকে কল দেয়। বেশ কিছুক্ষণ কথা বলার পর রেনু থেকে বিদায় নিয়ে মহিন ঘুমাতে যাবে, ঠিক তখনই দরজায় ঠক ঠক শব্দ। মহিন সাথে সাথে উঠে বসে এবং দরজার সামনে গিয়ে জিজ্ঞেস করে, কে? তখন রাত 1টারও বেশি হবে। উত্তরে কোনো শব্দ নেই। মহিন লুকিং গ্লাসে দেখে রেনু যেমন বলেছিল ঠিক তেমনই, সাদা কাপড় পরিহিত, হাতে লাঠি, একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছেন। মহিন সাথে সাথে দরজা খোলেন এবং ওনাকে সালাম দেন এবং জিজ্ঞেস করেন, আপনি কোথায় থাকেন এত রাতে? কোনো সমস্যা? তিনি উত্তরে কোনো জবাব না দিয়ে মহিনের দিকে চেয়ে রইল। মহিন এবার একটু ভয় পেল এবং বলল, ভেতরে আসেন। এ বলে 1 গ্লাস পানি এগিয়ে দিল। বৃদ্ধা কিছুক্ষণ পানির দিকে চেয়ে রইলেন। মহিন জিজ্ঞেস করলো, আপনি তো আমার নানুর বয়সী, আপনার কি কোনো সহযোগিতা লাগবে? আমি কি আপনাকে আপনার বাসায় দিয়ে আসব? তিনি কিচ্ছু বললেন না। তিনি মহিনের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেলো এবং বাইরের দিকে হাঁটা শুরু করলো। মহিন এক দৃষ্টিতে চেয়ে রইল, কি করবে বুঝতে পারছিল না। এরপর মহিন দেখলো ওই বৃদ্ধা নিচে না গিয়ে উপরের দিকে, মানে 6ষ্ঠ তলার দিকে যাচ্ছে। মহিন ডাক দিয়ে বলল, নানু, আপনি উপরে কই যাচ্ছেন? এই বলে 3 থেকে 5 সেকেন্ডের ভেতর মহিন এক সিঁড়ির কাতার পাড়ি দিয়ে দেখেন ওই বৃদ্ধা কোথাও নেই। মহিন এবার ছাদ পর্যন্ত দেখলো। ছাদের দরজায় তালা দেওয়া দেখে মহিনের রীতিমতো হাঁটু কাঁপুনি দিয়ে ওঠে। সে কোনো রকমে দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে। সেদিন রাতে মহিনের আর ঘুম হয় না, সারা রাত জাগনা ছিল। রেনুও কয়েকবার ফোন দিয়েছিল, ধরেনি। ভোর 4টার একটু আগে মহিনের একটু চোখ লেগে আসে এবং মহিন স্বপ্নে দেখতে পায় ওই বৃদ্ধা একটু একটু করে মহিনের পাশে আসতে থাকে এবং এসে মহিনের মাথার পাশে বসেই তার হাত মহিনের মাথার দিকে ধীরে ধীরে এগিয়ে দিতে থাকে। হঠাৎ মহিন অনুভব করলো তার কপালে ঠান্ডা একটা হাত। মহিনের শরীর শীতল হয়ে আসলো। মহিন অনেক চেষ্টার পরেও বিছানা থেকে উঠতে পারলো না। মহিনের শরীর অচেতন হয়ে গেল। কিছুক্ষণ পর মহিন চোখ খুলে আর দেখতে পায় তার আশেপাশে কেউ নেই। মহিন এক লাফ দিয়ে ঘরের লাইট দেয় এবং তার বিছানায় গিয়ে বসে এবং ভাবে, হলোটা কি? এটা কি কোনো দুঃস্বপ্ন ছিল নাকি বাস্তব? মহিন এর আগে কখনোই এমন কিছু সাক্ষী হয়নি। ও ভাবতেও পারছে না ওর সাথে এমন হবে। স্বপ্ন যদি হয়েও থাকে, তবে মহিন যে বৃদ্ধাকে দেখেছিল তিনি কেন স্বপ্নে আসবেন? এমন অনেক প্রশ্ন তার মাথায় ঘুরপাক দিচ্ছিল। মহিন এত সবের মাঝে একরকম রেনুর কথা ভুলেই গেল। মহিন রেনুকে কল করলো, বলল, শোনো, তুমি আর কিছুদিন থাকো, আমি এই বাসাটা পরিবর্তন করব। রেনু জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? মহিন বলে, না তেমন কিছু না, এ বাসায় অনেক চুরি হয়, অনেক চোর আসে, রাতে ঘুমানো যায় না, এসবের জন্য বাসা পরিবর্তন। ব্যাপারটা রেনুর কাছে ঘটকা লাগার মতন। রেনু আবার জিজ্ঞেস করলো, শোনো, আমি আসি, এসে একসাথে বাসা পরিবর্তন করি, অনেক আসবাবপত্র আছে, ওগুলো যত্ন সহকারে রাখতে হবে। এবার মহিন একটু গম্ভীর স্বরে বলল, আমি সব দেখে নিব, তুমি থাকো, আমি নতুন বাসায় গিয়ে জানাবো তোমাকে। ইতিমধ্যে মহিনের জানা ছিল রেনু যে অন্তঃসত্ত্বা, তাই অনেক কিছু ভেবেই মহিন রেনুকে আসতে নিষেধ করেছে। কিন্তু আর যাই হোক, রেনুর মনে একটু হলেও তার স্বামীর জন্য চিন্তা ছিল এবং সে আর 2 থেকে 3 দিন সময়
সময় নিল, দেখলো মহিনের আচরণে স্বাভাবিকতা ফিরে আসে কিনা। কিন্তু রেনু খেয়াল করলো একদমই আগের মতোই আছে এবং ফোন ধরলেই আজকেও বাসা দেখেছি, অনেক ভাড়া, ছোট বাসা নেওয়ার চেষ্টা করতেছি। বাড়িওয়ালা এত দ্রুত বাসা ছাড়তে দিতে নারাজ। তার সারা সময় রেনুর সাথে বাসা নেওয়া নিয়েই কথা বলতে বলতে শেষ হয়ে যায়। পরদিন সকালবেলা মহিন অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে, ঠিক তখনই দরজায় আওয়াজ আসে। মহিন দরজা খুলে দেখে রেনু ও তার ভাই আসছে। মহিন দেখেই অবাকের চোখে বলতে থাকে, তুমি আমাকে না জানিয়ে আসছো কেন? এমন অনেক প্রশ্ন করতে থাকে। আর রেনু মহিনকে ধরে বলে, আমার বাসায় ভালো লাগছিল না, তোমার জন্য চিন্তা হচ্ছিল, তাই চলে আসলাম না বলে, কারণ বললে তুমি আসতে দিতা না। রেনু দেখলো মহিনের চোখের নিচে কালো দাগ। রেনু বলল, তুমি রাতে ঘুমাও না? মহিন বলে, শোনো আমি ঘুমাই রাতে। আচ্ছা আমি তাহলে অফিস যে আসি, রাতে এসে কথা হবে। মহিন যেতে যেতে বলে যায়, আমি না আসা পর্যন্ত তোমার ভাই যেন না যায়। আসছে যখন আমাদের বাসা পরিবর্তন করা আগ পর্যন্ত যেন থেকে যায়। এই বলে মহিন চলে যায়। আসলে বাসা পরিবর্তনটা মূল কারণ না, মূল কারণ হচ্ছে মহিনের চিন্তা হচ্ছিল একা থাকা নিয়ে, এবং রেনুর ভাইকে পেয়ে সে একটু চিন্তামুক্ত এবং নিশ্চিন্তে অফিস করতে পারবে, এটাই তার মাথায় ছিল। তো রাতে মহিন বাসায় আসলো এবং সবাই একসাথে খেতে বসলো। আর তখন রেনু বলল, শোনো শাওনের তো ফার্মেসির দোকান, ওখানে ওকে থাকতে হয়, তো ও চলে যেতে যাচ্ছে, ও না থাকলে দোকান বন্ধ থাকে। রেনুর ভাই শাওনও বলল, ভাই যাওয়াটা খুব জরুরি। কিন্তু মহিন বুঝাতেই পারছে না যে কি হচ্ছে তার সাথে। প্রতি রাতে সে কারো আসার ঠক ঠক শব্দ পায়, মাথার উপরের তলায় কারো হাঁটার আওয়াজ, নানান রকম শব্দে সে রীতিমতো ক্লান্ত। তার উপর একটু ঘুমে চোখ বন্ধ হয়ে আসলে মনে হয় কেউ যেন আসছে মহিনের কাছে এবং মহিনকে কিছু বলতে চাইছে। এসবে মহিন রীতিমতো ক্লান্ত। তারপর মহিন শাওনকে বলে, বাসাটা পরিবর্তন করি তারপর যাও। উত্তরে রেনু বলে, কবে বাসা পাবো? কবেও যাবে তার চেয়ে ভালো হয় আমরা যখন বাসা পেয়ে যাব তখন না হয় শাওন ভাইয়াকে ডাকা যাবে। মহিন আর কোনো জবাব দিতে পারল না এবং তাকে চুপ করে থেকে মেনে নিতে হলো। এরপর দিন শাওন চলে গেল। মহিনও অনেক চিন্তায় পড়ে গেল। মহিন যে ছুটি নিবে তাও সম্ভব না, তেমন নিলে 2 থেকে 1 দিনে নিতে পারে, কিন্তু এ দিয়ে কি হবে? তারপর মহিন রেনুকে তার পাশে বসিয়ে সুন্দর করে বুঝাতে থাকলো, রেনু আমাদের নতুন অতিথি আসতেছে, আমি তোমার ঠিক মতো খেয়াল রাখতে পারছি না। এসব বলতেই রেনু বলল, দেখো আমার কোনো অসুবিধাই হচ্ছে না, যদিও আমাদের প্ল্যান ছিল 2 থেকে 1 বছর পর নেওয়ার, কিন্তু আল্লাহর রহমত এটা, এবং আমি খুবই খুশি। এমন সন্তোষজনক উত্তরে মহিন একটু ভালো অনুভব করলো এবং বলল, ঠিক আছে তাহলে শোনো, আমি তোমার জন্য একটা বুয়া রাখবো, তুমি তাকে দিয়ে কাজ করাবা, নিজে কোনো ভারী কাজ করবে না। বুয়া তোমার সাথে বাসায় থাকবে আর তুমি সারা বাসার লাইট দিয়ে রাখবা, অন্ধকার রাখবা না, এবং যেখানেই যাবা বুয়াকে সাথে নিয়ে যাবা, আর অবশ্যই দরজা জানালা বন্ধ করবা ভালো করে। এসব বলে তারা কিছুটা সময় একান্তভাবে থাকে। এবার মহিনের বুয়া খোঁজার পালা। তখন ঝুটা কাজ করানোর জন্য বুয়া পেল বাসায় থাকবে এমন বুয়া প্রায় পাওয়াই মুশকিল। এরপর অনেক কষ্টে মহিন একজন বুয়া খোঁজেন, অনেক বেতন রাখে। তিনি রেনুর সাথে বাসায় থাকা শুরু করে। এরপর রেনু তাকে বলে দেয় আর বুয়া কাজ করতে থাকে। এভাবে বেশ কিছুদিন ভালোই যায় এবং মহিনও নিশ্চিন্তে অফিসে যায়। তবে ওর ঘুম ভালো হয় না, যেটা রেনু অনেকবার লক্ষ্য করেছে। তো একদিন রাতে রেনু কথা বলছিল মহিনের সাথে এবং তারে জানালো বুয়ার বাচ্চা অসুস্থ, তাই সে আজ রাতে তার বাচ্চাকে নিয়ে তার বাসায় থাকবে। এরপর মহিন বলল, ঠিক আছে আমি তাড়াতাড়ি আসতেছি। বুয়া চলে গেল আর রেনু টিভির রুমে গিয়ে টিভি দেখতে থাকলো। একটু পরে রেনু রুমে কারো হাঁটার শব্দ শুনতে পায়। রেনু বলে, বুয়া আপনি এখনো যাননি? রেনু কোনো উত্তর পেল না। রেনু আবার বলে, বুয়া আপনি কি কিচেনে? এই বলে রেনু উঠে দাঁড়ায় এবং বুয়া বুয়া ডাকতে ডাকতে রেনু কিচেনে গিয়ে দেখে কেউ নেই। রেনু ব্যাপারটা খুবই স্বাভাবিকভাবে নেয় এবং সে টুকটাক বাসার কাজ করতে থাকে। এরই মাঝে মহিন চলে আসে। মহিনের এসেই রেনুকে প্রথম প্রশ্ন, তুমি ঠিক আছো তো? তোমার কোনো সমস্যা হয়নি তো? রেনু এক কথায় উত্তর দেয়, না কিছুই হয়নি, সব ঠিক আছে। এই বলে তারা রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে রেনুর হঠাৎ চোখ খুলে যায় এবং দেখে মহিন নেই। মূলত অন্তঃসত্ত্বা থাকাকালীন নানান খারাপ স্বপ্ন, খারাপ লাগা থেকে ঘুম ভেঙে যায়। তারপর রেনু উঠে মহিনকে বলে ডাক দেয়। মহিনের কোনো উত্তর না পেলে রেনু উঠে যায়, গিয়ে দেখে মহিন টিভির রুমে বসে টিভি দেখছে। রেনু জিজ্ঞেস করে, তুমি ঘুমাওনি কেন? কাল তোমার অফিস না? এই জন্যই তোমার চোখের নিচে কালো দাগ পড়ে
করেছে এই বলে মহিনকে নিয়ে রুমে চলে যায়। সেদিনের পরের দিন বুয়া আসেনি এবং মহিন অনেকক্ষণ অপেক্ষা করলো বুয়া আসার। দেখলো তার আর আসার কোনো নামই নেই। রেনু বলল, তুমি এত চিন্তা করো না, সে চলে আসবে, হয়তো বাচ্চার অসুস্থতার জন্য আসতে একটু দেরি হবে এই বলে মহিনকে অফিসে পাঠায়। মহিন যেতে যেতে বলে যায় কোনো সমস্যা হলে কল দিতে এবং যাওয়ার সময় চারতলার বাসার ভাড়াটিয়াদের বলে যায় তার বউ অসুস্থ, তারা যেন একটু খেয়াল রাখে। এটা সে রেনুকেও বলে যায়। তো তারপর মহিন চলে যায়। দুপুরবেলা অনেকগুলো কাজ জমে থাকতে দেখে রেনুর খারাপ লাগে এবং সে কাজ করা শুরু করে। এর কিছুক্ষণ পর রেনুর দরজায় ঠক ঠক শব্দ হলে রেনু কে বলে দরজা খুলতে যায়। লুকিং গ্লাসে দেখে ওই বৃদ্ধা দাঁড়িয়ে। রেনু আর দেরি না করে মাথায় কাপড় দিয়ে দরজাটা খুলে এবং তাকে সালাম দেয়, তাকে ঘরে আসতে দেয়। তিনি আসেন, বসেন একটা চেয়ারে, তারপর রেনুর সাথে একটু একটু কথা বলেন। রেনু একা বাসায় ওনাকে পেয়ে ভালোই অনুভব করছিল। এরপর রেনু অন্তঃসত্ত্বা এটা তিনি জানেন এবং রেনুকে শিখিয়ে দেন কিভাবে চলতে হবে। এরপর রেনু রান্নাঘরে কাজ করতে ঢোকেন, তো সাথে ওই বৃদ্ধাও আসেন, রেনুকে রান্না শিখিয়ে দেন। রেনু আর ওই বৃদ্ধার মাঝে একটা ভালো সম্পর্ক হতে থাকে। রেনু জিজ্ঞেস করেন তাকে, আপনি কয়তলায় থাকেন? উত্তরে তিনি একটা কথাই বললেন, এই পুরো বাড়িটাই আমার। এ নিয়ে রেনু আর বেশি কথা বাড়ালেন না, কারণ তার একজন গল্পের মানুষের দরকার ছিল যা সে পেয়েছে। রেনু ওনার সাথে খুব ভালো সময় কাটাতে থাকে। এদিকে সে মহিনকে এত সুন্দর করে বুঝ দেয় যে মহিন তার কথায় পুরোদমে নিশ্চিন্ত হয় এবং চিন্তামুক্ত থাকা শুরু করে। তবে মহিনকে বাসায় যে একজন বৃদ্ধা আসেন এই কথাটা রেনু বলে না। তা কেন এটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর বুয়া আসে, সে তার মতো কাজ করা শুরু করে। রেনু এদিকে ওই বৃদ্ধার সাথে জম্পেশ গল্প করতে থাকে। এগুলো প্রথমে বুয়া খেয়াল করেনি। পরদিন রাতে রেনু এবং মহিন অনেক বিষয় নিয়ে কথা বলতে বলতে তারা ঘুমিয়ে পড়ে। একটা সময় আবারও মহিনের শরীর কাঁপুনি দিয়ে ওঠে। রেনুর ঘুম ভেঙে যায়। রেনু দেখে মহিন ঘুমের মাঝে কাতরাচ্ছে, যেন সে ভয়ের কিছু দেখেছে। রেনু অনেক চেষ্টা করেও তাকে জাগাতে পারেনি। এবার রেনু ভয়ে কেঁদে দেয়। কিছুক্ষণ পর মহিনের চোখ খুলে এবং মহিন রেনুকে বুকে নিয়ে বলে, তেমন কিছু না, খারাপ স্বপ্ন দেখেছি। পরদিন মহিনকে হুজুর থেকে হালকা কিছু জিনিস নিতে বলে রেনু। এরপর মহিন অফিসে চলে যায়। বুয়া আসে। প্রতিদিনের মতো সে তার কাজ করা শুরু করে। একটা সময় বুয়া লক্ষ্য করে আজও রেনু কার সাথে যেন কথা বলছে। বুয়া একটু উকি মেরে দেখে রেনুর হাতে ফোন নেই এবং রেনু কার দিকে তাকিয়ে কথা বলছে, কিন্তু ঘরে বুয়া আর রেনু ছাড়া কেউ নেই। এ দেখে বুয়া চেঁচিয়ে বলতে থাকে, আপা কার সাথে কথা বলেন? রেনু চুপ হয়ে গেল এবং বলল, বুয়া কাপড় ধুইছেন? বুয়া আর কিছু বলল না। এদিকে সেই দিনই রেনুর বাসার দারোয়ান আসে একটা নোটিশ নিয়ে, আর তা হলো তারা ভাড়াটিয়া পেয়েছে এবং রেনুরা যেন বাসা ছেড়ে দেয়। কিন্তু রেনুকে নোটিশটা দিয়ে দারোয়ান সিঁড়ি দিয়ে নামার পথে কিছু একটা তাকে সজোরে থাপ্পড় দেয় আর সে সিঁড়িতে পড়ে যায়। কোনো রকমে সে উঠে নিচে দৌড় দেয়। তবে ব্যাপার হলো এই দারোয়ানের এটাই প্রথম থাপ্পড় খাওয়া না, সে আর কয়েকবার গায়েবী থাপ্পড় খেয়েছে। তাই এই থাপ্পড় তার জন্য স্বাভাবিক একটা ব্যাপার ছিল। আর এর দ্বারা একটা বার্তা দেওয়া হলো, তা হচ্ছে ওই নোটিশ কেউ একজন পছন্দ করেননি। সেটা কি তা আপনারা বুঝতে পেরেছেন। এরপর ওই বাড়িওয়ালার বাসা থেকে আর কেউ কিছু বলেনি বা আসেনি। এদিকে বুয়া এই বাসা আসা যাওয়া করা অবস্থায় দারোয়ানের সাথে কথা হয় টুকটাক এবং দারোয়ান তাকে হালকা ইঙ্গিত দেয় যে এই বাসায় সমস্যা আছে আর কি। তারপর দিন থেকে বুয়া হাওয়া, তাকে অনেক খোঁজ করার পরও পাওয়া যায় না। মহিন রাতে বাসায় ফিরে আর বুয়াকে না পেয়ে সে রেনুকে জিজ্ঞেস করে কি সমস্যা। রেনু বলল, জানি না বুয়া কেন আসলো না, হয়তো কোনো সমস্যা হয়েছে। তারপর মহিন বলল, আমি এক সপ্তাহে ছুটি নেওয়ার চেষ্টা করতেছি, তারপর দুজন মিলে বাড়ি যাব। আজকে রেনু শক্ত করে ধরলো মহিনকে এবং বলল, তোমাকে সব সময় দেখি, আমি একা থাকলে তুমি একরকম আতঙ্কে থাকো কেন? কি সমস্যা? দেখো এই বাসায় কোনো সমস্যাই নাই। আর তাছাড়া এখানে একজন নানুর বয়সী মুরব্বী আছেন, তিনি মনে হয় এই বাসার মালিক, অনেক ভদ্র, এসে আমাকে সব সময় ভালো কথা বলেন, আমাকে সময় দেন, তার সাথে আমার ভালো সময় কাটে। এ শুনে রীতিমতো মহিনের চোখ কপালে। মহিন বলে, কবে থেকে আসতেছে? রেনু উত্তরে হয়, বেশ কিছুদিন। এবার মহিন রেনুকে ধমকের স্বরে বলল, মানে তুমি আমাকে আজ জানাচ্ছ? রেনু বলল, এমন কি জানানোর বিষয়, আর আমার খেয়াল ছিল না। কেন, কি হয়েছে? এবার মহিন আরো আতঙ্কিত হয়ে পড়ে, কি করবে না
করবে বুঝে পারছে না। না বললে রেনু সন্দেহ করবে, আর বললে যদি রেনু ভয় পায় এবং বাবুর সমস্যা হয়। রীতিমতো মহিন বিশাল বিপদে পড়েছে। মহিন কোনো রকম বুঝ দিয়ে এই বিষয়টা আপাতত এড়িয়ে গেল। মহিন এবার আবার বুয়াকে খুঁজতে লাগলো। চাইলেই নতুন বুয়ায় বিশ্বাস করা যায় না, তাই মহিন পুরনো বুয়াকে খুঁজতে লাগলো। মহিন নানান অলিগলি খুঁজে অনেক কষ্টে বুয়ার বাসার খোঁজ পেল। এবার সে সময় করে বুয়ার বাসায় গিয়ে বুয়াকে পায় এবং জিজ্ঞেস করে, আপনি বাসার কাজ ছেড়েছেন কেন? কি সমস্যা? আপনার কি বেতন কম হয়ে গেছে? বলেন কি সমস্যা, আমি ব্যাপারটা দেখব। অনেক বোঝানোর পরেও বুয়া কিছুই বলে না। এরপর মহিন বলল, বুয়া একটু সমস্যা যাচ্ছে, আর ও অসুস্থ, আপনি কাজ করেন, সামনের মাসে আপনাকে বেতন বাড়িয়ে দিব। এবার উত্তরে বুয়া বলল, ভাইজান বেতনের জন্য না, আপনাদের বাসায় কাজ করুম না। আপনাদের বাসায় সমস্যা আছে, আপনার বউয়েরও সমস্যা আছে, সে কারোর সাথে জানি কথা বলে, তারপর আপনাদের বাসার দারোয়ানকে চর মারছে। আবার আমি বাসায় কাজ করার সময় ওলটপালট শব্দ পাই, আমি কাজ করুম না ওই বাসায়। মহিন চুপচাপ চলে আসলো ওখান থেকে। এরপর মহিন বউ অন্তঃসত্ত্বা বলে 7 দিনের ছুটি নেয়। মহিনের আর কিছুই করার ছিল না। তারপর মহিন রাতে ঘরে আসে। রেনুর মন খারাপ, কারণ রেনু ভাবছে মহিন কোনো বিপদে পড়েছে কিনা। রেনু জিজ্ঞেস করে, তোমাকে হুজুর থেকে কিছু নিতে বলেছিলাম, তুমি নিয়েছো? উত্তরে মহিন বলে, না নেইনি, মনে ছিল না। রেনু বলে, তুমি মনে করে নিও, তোমার রাতে ঘুম ভালো হয় না। মহিন উত্তরে বলল, আচ্ছা ঠিক আছে। রাতে তারা খেয়ে শুয়ে পড়লে মাঝরাতে আবারও সেই একই শব্দ মহিনের কানে আসে। সেই লাঠির ঠকঠক আওয়াজ, কারো হাঁটার শব্দ, এবং একটু পর মহিন অনুভব করলো কিছু একটা তার শরীর অবশ করে দিচ্ছে এবং মহিনের শরীর ঠান্ডা হয়ে আসছে। মহিন কথা বলতে চেয়েও পারছে না। মহিন রেনুকে অনেক ডাকে, কিন্তু রেনু কোনোভাবেই সাড়া দিচ্ছিল না। রেনু আরামসে ঘুমাচ্ছে। একটু পরেই মহিন লক্ষ্য করে তার মাথার পাশে বৃদ্ধাটি বসে আছে। মহিনকে সে ফিসফিস করে কিছু বলতে চাচ্ছে, কিন্তু মহিনের ভয়ের জন্য বৃদ্ধা কি বলছে মহিন বুঝতে পারছে না। বৃদ্ধা মূলত মহিনের সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু মহিনের ভয়ের কারণে বৃদ্ধা অসন্তুষ্ট হন এবং মহিনকে কষি একটা চর লাগিয়ে দেন। এবং একটু পর মহিন অচেতন অবস্থায় থেকে ফিরে আসেন আর উঠে বসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকেন। এই অবস্থায় রেনুর চোখ সাথে সাথে খুলে গেল এবং রেনু লাইট দিল। দিয়েই রেনুর চোখ বড় হয়ে গেল। রেনু দেখলো মহিনের গালে 5 আঙ্গুলের দাগ, যেন কেউ তাকে সজোরে চর মেরেছে। এবার রেনু বলল, দয়া করে বলবা কি হচ্ছে, তোমার গালে থাপ্পড়ের দাগ কিভাবে? মহিন উঠে পানি খেলো, তারপর রেনুকে শান্ত করলো এবং ধীরে ধীরে সব খুলে বলল। রেনু প্রথমে বুঝলো না, কারণ ও বৃদ্ধা, মানে যাকে সে নানুর সমতুল্য সম্মান দেয় এবং ওর সাথে খুবই নর্মাল ব্যবহার করে, তাকে নিয়ে এমন কথা যে কারোই অবাক লাগবে, এটাই স্বাভাবিক। রেনু বলল, তুমি কি স্বপ্নে ওনাকে দেখতা? মহিন এক কথায় বলতো, হ্যাঁ। রেনু বলল, তুমি আমার কাছে এগুলো বলো নাই কেন? কারণ আমি ভয় পাবো, তাই তো। মহিন কিছু বলল না। নতুন বিয়ে, নতুন সংসার, দুজনেই অনেকাংশে সব কিছু গুছিয়ে নেওয়ার আগেই এমন বিপত্তির সম্মুখীন হলো। আসলে এখানে কারোই কিছু করার ছিল না। এরপর রেনু কথা না বাড়িয়ে শুধু বলল, তবে জানো উনি অনেক ভালো, আমার সাথে অনেক কথা বলে, আমাকে অনেক কিছু শিখাইছে, অনেক বোঝায় আমাকে। ক্ষতি করার থাকলে এতদিনে অবশ্যই করতো। তুমি জানো তিনি আমাদের বাবুর জন্য অনেক পরামর্শ দিয়েছে আমাকে। এ শুনে মহিন অবাক হলো। মহিন বলল, বলো কি? এবার মহিন বলতে লাগলো, ভালো একজন হুজুরের সাথে কথা বলবো। পরদিন মহিন একটা মসজিদের বড় হুজুরের সাথে দেখা করেন। তিনি মোটামুটি দোয়া পড়িয়ে দেন আর কিছু ব্যবহারের জিনিস দেন। তবে এই বাসা নিয়ে মহিনের আর কিছু জানার ছিল, শুধু বাসা নয়, বৃদ্ধাকে নিয়েও। মহিন অনেক খোঁজাখুঁজি করে একজন অতি বয়স্ক হুজুরের খোঁজ পান, যিনি এই এলাকায় অনেক বছর ধরে বাস করেন। তাকে মহিন ধীরে ধীরে সব খুলে বলেন। মুরব্বী হুজুর সব শুনে প্রথমেই প্রশ্ন করেন, তোমরা যা দেখেছো তা কি তোমাদের কারো কোনো ক্ষতি করেছে? মহিন উত্তরে বলল, না। তোমাদের বাসার আসবাবপত্রের কোনো ক্ষতি হয়েছে? এবারও মহিন বলল, না। এবার হুজুর বলতে লাগলো, ভয়ের কিছু নেই, তিনি তোমাদের কোনো ক্ষতি করবে না, আর তিনি যেমন তেমন মানুষ না। ওনাকে এই এলাকার কম বেশি সবাই চিনত এক সময়, সবাই ওনাকে বড় মা বলে ডাকতো। ওই বাড়ি যেটাই তোমরা থাকো ওইটা ওনারই, ওনার স্বামী তার নামে লিখে দেন। আর তিনি অনেক নামাজি ছিলেন এবং অনেক পরহেজগার ব্যক্তিত্ব বটেও।
অনেক দান করতেন, তবে শেষ বয়সে তিনি ভালো ছিলেন না, কষ্ট করে গেছেন অনেক। মহিন আগ্রহের সাথে জিজ্ঞেস করলো, কেন? হুজুর বলেন, শেষ বয়সে একটু রাগী ছিলেন তিনি। বাচ্চারা তার বাসার সামনে চিল্লাপাল্লা করত, তখন তিনি তাদের লাঠি দিয়ে ভাগিয়ে দিতেন। শেষ বয়সে তার ছেলেমেয়ের সাথে তার বন্তনা, পরে তাকে আলাদা করে দেওয়া হয়। তিনি ষষ্ঠ তলায় থাকতেন একা। যতটা শুনতে পেরেছি, তিনি শেষ বয়সে বিভিন্ন রোগে আক্রান্ত হন, সেই হিসেবে ছেলেমেয়ের কাছে সেই সেবা পাননি। পরে তো মারাই গেলেন, মনে অনেক কষ্ট নিয়েই মারা গিয়েছেন। এটা এখানকার স্থানীয় বাসিন্দারা সবাই জানতো যে তার ছেলেমেয়েরা তার সাথে কি দুর্ব্যবহার করতেন। হুজুর বলল, আপনাকে হয়তোবা তার ছেলের মতো মনে করত বলে কথা বলতে চাইতো, কিন্তু আপনি বারে বারে ভয় পেতেন, তাই হয়তো থাপ্পড়টা খেয়েছেন, এছাড়া আর কোনো কারণ নেই। ওনাকে এখনো মাঝে মাঝে কিছু মানুষ দেখেন তার বাসার আশেপাশে ছাদে, তবে কখনো কারো কোনো ক্ষতি করতে শুনিনি। সবচেয়ে বেশি ওনাদের বাসার দারোয়ানটা জানে। সে অনেক পুরনো দারোয়ান এ বাসার। উনি জীবিত থাকতেও নিজের ওনার হাতে অনেক লাঠি বাড়ি খাইছে। এই বলে হুজুর তার কথা শেষ করেন এবং ভয়ের কোনো কারণ নাই, তোমরা কোনো ক্ষতি না করলে তিনি তোমাদের কোনো ক্ষতি করবেন না, এই বলে তাকে আশ্বস্ত করেন। আসলে তিনি মহিনকে তার ছেলের মতো করে দেখতেন এবং তিনি খুব কম মানুষকেই দেখা দিতেন। আর মহিন এবং তার স্ত্রী রেনুর কাছে যে ব্যবহার তিনি পেয়েছেন, সেটা তার ছেলে এবং ছেলের বউর কাছে পাননি। মেয়েরা শ্বশুর বাড়ি থেকে কতটুকুই বা করতে পারত, মেয়েরা তাদের কাছে থাকতে বলতো, কিন্তু তিনি এই বাসা ছেড়ে সহজেও কোথাও যেতে চাইতেন না। আসলে শুধু তার জায়গার লোভ এবং শেষ বয়সে ব্যবহারের পরিবর্তন নিয়ে খুদ ধরে ওনাকে একঘরে করে দেওয়া হয় বলে এটা এলাকাবাসী মনে করত। মৃত্যুর পর ওনাকে প্রায়শই অনেকে ওই বাসায় হাঁটতে দেখত এবং জীবিত থাকতেও তিনি পুরো বাসার চক্কর কাটতেন। বাসার আশপাশ দারোয়ান দিয়ে পরিষ্কার করাতেন এবং দারোয়ানের কাজে হেলামির জন্য প্রায়শই সে লাঠির বাড়ি, চড় থাপ্পড়, দৌড়ানি খেত। দারোয়ান যখন বাসা ছাড়ার নোটিশ নিয়ে যান, তখন এটা বড় মা পছন্দ করেননি, তাই তাকে থাপ্পড় বসিয়ে দেন। বেচারা দারোয়ান আবেগের টানেই বাসা এখনো ছাড়তে পারেনি। বড় মা রেনু এবং রেনুর স্বামী মহিনকে অনেক পছন্দ করত, তাই মাঝে মাঝেই দেখা দিত। আবার রেনু তার বাসায় কিছু অবাস্তব কার্যকলাপও হতে দেখত, যেমন বাসার অগোছালো জিনিস গুছানো, জায়গার জিনিস জায়গায় থাকা। রেনু চিন্তা করত, এটা তো ওখানে পড়েছিল, এখানে এনে কে রাখলো। এরপর রেনু মনের ভুল বা বুয়া গুছিয়ে রেখেছে ভাবত। তবে রেনুও টুকটাক তার আচার আচরণে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিল, কিন্তু তখনও একাকিত্বের জন্য ব্যাপারটা অতটা গুরুত্ব নিত না। তো যাই হোক, এরপর থেকে দারোয়ান আর কখনোই রেনুদের কিছু বলেননি এবং এরপর রেনু বা তার স্বামী মহিনও বড় মাকে দেখেন না, তারা সেই বাসাতেই থাকতো। পরে আর তেমন কোনো সমস্যা হয়নি রেনুদের। লিসেনার্স, এখানে মূলত বাড়ির বুজুর্গদের বয়সের সাথে সাথে তাদের আচার আচরণে অনেক পরিবর্তন দেখা যায়।